সেশনটা আমাদের উদ্যোক্তাদের জন্য অনেক বেশি জরুরি। আমাদের ম্যানেজিং ইওর ফাইন্যান্স রিলেটেড যে আমাদের সেশনটা ছিল, আমাদের সাথে আছেন গ্রামীণ টেলকো ট্রাস্টের সিনিয়র ম্যানেজার কাজী শায়লা শারমিন ম্যাডাম। আপনাকে আমাদের সেশনে স্বাগত এবং আমি আপনাকে ফ্লোরটা ছেড়ে দিচ্ছি, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। দেখে খুব ভালো লাগছে। এগুলো আমি আগেও আমি সেশন নিয়েছি, সেটা ফিজিক্যাল ছিল। এখন আসলে খুব ভালো লাগতো যদি সবাইকে একদম কাছাকাছি সামনে থেকে দেখতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। যখনই সেশন নিয়েছি ম্যাম, তখনই কথা দিয়ে দিয়ে আসতেছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, বিট দিয়ে দিয়ে আসতেছে। এখন আরো বেশি ঝামেলা লাগে, মানে আরো বেশি কেটে যাচ্ছে। ম্যাম আপনার অন করলে আপনাকে দেখতাম, মানে এখন কি শোনা যাচ্ছে নাকি এখনো শোনা যাচ্ছে না? এখন ক্লিয়ার হয়েছে, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার সমস্যা করছে। আসলে সবাই একটু ভিডিওটা অন করা থাকলে আমার একটু ভালো লাগতো। যে সমস্যা করছে, আমার মনে হয় নেটের কোনো প্রবলেম আছে। না ম্যাম, এখন ঠিক আছে। এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাম, ঠিক আছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। আসলে থ্যাংক ইউ আমাকে বলবেন, নাহলে আমি বুঝতে পারবো না। ক্যামেরাটা অফ আছে, যদি আজকে আমাকে যে সেশনটা দেওয়া হচ্ছে সেটা হলো যে কিভাবে আসলে ফাইন্যান্সটাকে, ক্যামেরা তো প্রায় সবারই দেখা যাচ্ছে যে অফ। মানে ক্যামেরায় দেখা গেলে আসলে একটু ভালো লাগতো আর কি, যে আমরা সবাই এতগুলি মেয়ে একটা সেশন নিচ্ছি। বেশিরভাগ দেখছি যে সবারই ক্যামেরাটা অফ করা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ দেখতে পেয়েছি, আপনাকে দেখতে পেয়েছি, থ্যাংক ইউ। এখন যে সেশনটা আমি নিচ্ছি সেটা হলো যে how to manage your accounts of finance. এটা আসলে প্রথমে মনে হয় যে হয়তো ফাইন্যান্সের যদি লোক না হয় তাহলে একটা বিজনেসের বা এর হিসাব কিভাবে রাখবো। কিন্তু আমি যেটা মনে করি যে একটা যদি আপনি শুরু করছেন সেখানে আপনার ফাইন্যান্সের লোক হতে হবে, কিন্তু ফাইন্যান্স সম্বন্ধে আপনার খুব ভালো জ্ঞান থাকতে হবে। বোঝা যাচ্ছে না? আমি কি বের হয়ে আবার ঢুকবো নাকি? না ম্যাম, আমি তো ক্লিয়ার। নাকি এখনো ভাঙ্গা ভাঙ্গা আসছে? কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। শোনা যাচ্ছে? অন্য সবসময় একটু মাইক্রোফোনটা মিউট রাখি, তাহলে শুনতে পাবো, কারণ আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? অনেকে জি ম্যাডাম, এখন শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে এখন? ম্যাম মাঝে মাঝে দেখা যাচ্ছে আপনার স্ক্রিনে যে নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো, আপনার স্ক্রিনে শো করছে এটা মাঝে মাঝে। আচ্ছা, তাহলে কি আমি বের হয়ে আবার ঢুকবো কিনা? আপনার ইন্টারনেট কানেকশন যেটা আছে আপনি সেটাকে একবার টার্ন অফ করে আবার টার্ন অন করতে পারেন, দিয়ে আবার আপনি সেশনটা লিভ করে আপনি জয়েন করতে পারেন। আমার মনে হয় তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে।
আমরা একটু সবাই অপেক্ষা করি, হ্যাঁ ম্যাডাম চলে আসবে, তবে একটু বলি সব টিম মেম্বাররা এখানে উপস্থিত নেই, হ্যাঁ সবাই যদি একটু কানেক্টেড হই এবং টিমের সবাইকে একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে জানিয়ে দিই, আমার মনে হয় সবাই সেশনে করতে পারবে। আপনাদের যে চতুর্থ দিন যে বিজনেস মডেল ক্যানভাসের যে পিচিংটা আছে সেখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রফিট লস এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে হবে। ম্যাম আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনি বলতে বলতে আমরা শুনতেও পারবো, এখন বোধহয় ঠিকঠাক আছে। আচ্ছা, ধন্যবাদ। সরি, আমার আসলে ইন্টারনেটের প্রবলেম হওয়াতে একটু সময় নিয়ে নিলাম। এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি তাহলে শুরু করি। আসলে আমাদের এখন যেটা শুরু মানে আমাকে যেটা আমি সেশন নিব সেটা হলো যে ম্যানেজিং ইউর ফাইন্যান্স। এখন প্রথমে আপনারা যখন একটা বিজনেস বা কোনো কিছু শুরু করেছেন, আপনাদের এরকম মনে হতে পারে যে হয়তো অ্যাকাউন্টস এর ব্যাকগ্রাউন্ড না হলে হয়তো একটা হিসাবটা করা যাবে না, একটা ইয়েটা করা যাবে না, ভালো করে হিসাব রাখা যাবে না। কিন্তু এই ধারণাটা একদমই ভুল। দৈনন্দিন জীবনের আমরা যে হিসাবগুলি করে থাকি, জাস্ট একটা আপনি যদি একটা নির্দিষ্ট একটা কিছু মেনটেন করে থাকেন, প্রথমেই আপনি শুরু করার জন্য বিজনেসটা শুরু করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে প্রথমে একদম আপনাকে ইয়ে করতে হবে যে আপনাকে আসলে আমি কেন বিজনেসটা করছি। কারণ আমি বিজনেস করছি হলো যে আমার একটু লাভ হওয়ার জন্য, আমার লাভের সাথে সাথে আমি সমাজের কিছু ভালো করতে পারি এজন্য, আর হলো যে আমি নিজেকে একটা দাঁড়া করাতে পারি, একটা স্ট্যান্ড করাতে পারি, আমার নিজের একটা সে থাকতে পারে। আমরা মেয়েরা সাধারণত এই জিনিসটা মানে খুব ভাবে চাই যে আমার নিজের একটা কোথাও একটা দাঁড়ানোর একটা স্থান, আমার নিজের একটা পরিচিত। সাধারণত আমরা ইয়েতে আমরা একটা বিজনেস শুরু করে থাকি। এখন আমি বিজনেস শুরু করলাম, আমি একটা উদাহরণ দিলাম যে ধরেন আমি একটা টেইলারিং শুরু করলাম, শুরু করে আমি বিভিন্ন অর্ডার পাচ্ছি, অর্ডারগুলি নিচ্ছি, তারপরে আবার আমার জিনিসপত্র কিনছি, তারপরে আমি সেখান থেকে ধরেন অর্ডারে আমার কিছু লাভ হচ্ছে, এগুলি আমি কিন্তু কোনো কিছু আমি ধরেন একটা কিছু মেনটেন করলাম না, হিসাবটা তেমন ভাবে রাখলাম না। কারণ ওখান থেকে ধরেন আমি সকালবেলা একটু চা খেলাম, তারপরে একটু ধরেন আমি একটা সিঙ্গারা খেলাম, ওখান থেকে আমি টাকা দিয়ে আবার ওটা খেলাম, খাওয়ার পরে দিন শেষে আমি দেখবো কি যে আমার তো কোনো হাতেই আমার কোনো টাকা নেই। তারপর আপনি চিন্তা করবেন যে এবার তো আমি অনেকগুলো অর্ডার পেলাম কিন্তু আমার হাতে টাকা নেই কেন, আমার তো হাতে টাকা থাকা উচিত ছিল, কেন আমার টাকা নেই? তখন আপনি কিন্তু আপনি প্রয়োজনীয়তা বোধ করবেন যে আপনি যে এই যে অর্ডারগুলি নিয়েছেন, যে বিভিন্ন জিনিস কিনেছেন, ওটা কিন্তু আপনি ঠিক মতো আপনি একটা হিসাবভুক্ত করেন, অর্থাৎ আপনি এটা লিখে রাখেননি কোথাও। তেমন ভাবে লিখে না রেখে আপনি ভেবেছেন আমার অর্গানাইজেশন, আমার সবকিছু, আমি এখান থেকে একটু চা খেলাম, একটু সিঙ্গারা খেলাম, এটা আমার এখানে লিখার কি আছে? বা একটা রিক্সা করে আপনি অর্ডারটা একজনকে রিক্সা করে দিলেন, ওই ভাড়াটা আপনি লিখলেন না, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে করে গিয়ে আপনি কি হবে, আপনার ওই যে আপনার আসল লাভ ক্ষতিটা আপনি বের করতে পারবেন। সুতরাং আপনি যদি একটা বিজনেস দাঁড়া করাতে চান, নিজে দাঁড়াতে চান এবং আপনার ফুলফিল হতে চায়, আপনি যেটা চাচ্ছেন সেটা হলো আপনাকে অবশ্যই আপনাকে হিসাব রাখতে হবে। এখন আপনাকে একদম অ্যাকাউন্টিং এর ভাষায় আপনি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এত কিছু করার আপনার প্রথমে প্রয়োজন নেই। প্রথমে আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনাকে একদম, আপনি যদি সঠিকভাবে করতে চান, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে কি হলো, আপনার খরচ, আপনি ব্যক্তি, আপনার যে খরচটা আছে সেটা থেকে আপনার বিজনেসটার খরচটা আলাদা হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনি খুলতে যাবেন, ধরেন আমি ধরলাম যে আপনার অর্গানাইজেশন বা আপনার বিজনেসটার নাম ভাই ভাই ট্রেডার্স। এখন আপনি ভাই ভাই ট্রেডার্স নামে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে কি হবে, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো একটা ট্রেড লাইসেন্স দিতে হবে। এর মাধ্যমে কি হলো, আপনি যে বিজনেসটা করছেন এই বিজনেসটা কিন্তু আপনার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। আপনি প্রাতিষ্ঠানিক যতদিন পর্যন্ত রূপ নিবেন না ততদিন এই আমি শুরু করলাম, আমি একটা ক্রুকারিজের একটা কিছু করলাম, আমি একটা এটা করলাম সেটা করলাম, কিন্তু আমি যদি এই কাজগুলি না করি তাহলে কিন্তু একটা স্ট্রাকচারে দাঁড়াবে না, মানে বিজনেসটাকে আপনার ভালো করে আপনি দাঁড়াতে পারবেন না। আপনি যে যে লাভ ক্ষতিটা করতে পারতেছেন সেটা আপনি বের করতে পারবেন না। আপনাকে আসলে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। স্ট্রাকচারে নিয়ে আসতে হলে একদম প্রথমে আপনি একদম লিখে রাখেন যে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। সেই বিজনেসটার নামে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন সেই বিজনেস নামে, আপনাকে তখন কি করতে হবে, তখন আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্সটা নিতে হবে, তাহলে দেখেন আপনি কিন্তু একটা স্টেপ বাই কিন্তু আপনি একটা স্ট্রাকচারে চলে যাচ্ছেন। আর আপনি যখন বিজনেসটাকে আপনি একটু বড় করতে চাচ্ছেন তাহলে আপনি কোথাও যদি অর্ডারও নেন কোনো কিছু তাহলে কি আপনাকে বলবে যে আপনি এটা ব্যাংক অ্যাকাউন্ট দেন। তাহলে কিন্তু দেখেন আপনি যদি এই কাজগুলি না করেন তাহলে কিন্তু আপনার সেই আপনি যে ব্যবসা করে একটা প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন এটা কিন্তু হতে পারবেন না। তাহলে আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে অবশ্যই আপনার থেকে আপনার বিজনেসটাকে একটা আলাদা সত্তায় নিয়ে আসতে হবে। এর জন্য আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। আপনাদের কি এরকম কোনো মানে কেউ কি আপনারা বলতে পারেন যে কেউ একজন বলতে যাচ্ছেন যে না আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবো না, ব্যাংক অ্যাকাউন্ট না খুলে আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটার মাধ্যমেই আমি বিজনেসটা চালাতে চাই, এরকম কি কেউ বলতে মানে চাচ্ছেন কিনা, কিংবা আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা যে আপনাকে একটা আসলে একটা বিজনেস দাঁড়া করাতে হলে আপনাকে প্রথমে একটা বিজনেস করতে হলে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতেই হবে। এরকম কি কেউ আছেন কেউ বলতে চাচ্ছেন যে না আমি আসলে ব্যাংক অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, খাতা কাগজ কলম রেখে আমি অ্যাকাউন্ট। আপু আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। জি আপু আমি বলতে চাচ্ছিলাম যে আচ্ছা আমি ট্রেড লাইসেন্সটা যে করব মানে আমি যে আলাদা করে যে আহ, নিজের পার্সোনাল ভাবে যদি এখন আমি ব্যাংক অ্যাকাউন্টটা করি অনেক ইজি হয়, কিন্তু আমি যখন ট্রেড লাইসেন্স সহ যখন আমি একটা বিজনেস অ্যাকাউন্ট করব কি ওটা তো অনেক ঝামেলার ব্যাপার আপু। না আপনি তো ঝামেলাতে পড়ার জন্য তো আপনি বিজনেসটা শুরু করেছেন। আচ্ছা আপনি তো আচ্ছা মানে আমি ঝামেলা কেন বলছেন, এটাকে আপনি ঝামেলা বলবেন না, আপনি তো একজন প্রতিষ্ঠিত, আপনি একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাই না, আচ্ছা আপনি প্রতিষ্ঠিত একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তো সেজন্য আপনি যদি আপনার ব্যক্তিগত একটা অ্যাকাউন্ট খুলেন, এই ব্যক্তিগত অ্যাকাউন্টে কিন্তু আপনি দেখেন, আপনি চিন্তা করে দেখেন এই ব্যক্তিগত অ্যাকাউন্টে কিন্তু অনেক লেনদেন হবে। জি কিন্তু আপু আপনি যদি বিজনেসের অ্যাকাউন্টে করেন যে সেই বিজনেস থেকে আপনি ধরেন 500 টাকা হলো আপনি 500 টাকা ব্যাংকে জমা দিয়ে দিলেন, তাহলে আপনার খরচটা থাকবে, কিন্তু আপনি ব্যক্তিগত যখন অ্যাকাউন্টের সাথে করবেন তখন কিন্তু আপনি ওই খরচটার সাথে আপনি তাল মিলাতে পারবেন না, কিন্তু একটা বিজনেসে যখন করবেন আর আমি তো আপনাকে বলছি আপনাকে প্রতিষ্ঠিত হতে হলে কি হবে, আপনাকে অর্ডার নিতে হবে, বড় অর্ডার নিতে হবে। আপনি যখনই বড় অর্ডার করতে যাবেন তখন আপনাকে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কেউ আপনাকে কাজ দিবে না। যেমন আমি যে প্রতিষ্ঠানে আছি, আমি গ্রামীণ টেলিকম ট্রাস্ট আছে, আমরা প্রথমেই বলি যে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট আমাকে যখন বিল করবা তোমার ব্যাংক অ্যাকাউন্টের নামে তুমি বিল করবা। তা বড় প্রতিষ্ঠানের সাথে বা আপনি যদি বড় হতে চান তাহলে আপনাকে এটা সত্তাটা আলাদা করে কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করে আপনাকে কিন্তু প্রবেশ করতে হবে। প্রথম থেকে শুরু করেন, ছোট অর্গানাইজেশন প্রথম থেকে শুরু করেন, ব্যাংক অ্যাকাউন্টটা খুলে ফেলেন আর তারপরে শুরু করেন আপনি যেটা সেটা হলো আপনাকে হিসাব মেনটেন করে। এখন আপনি কিভাবে হিসাব মেনটেন করবেন, আপনি এখন আমাকে কোশ্চেন করতে পারেন যে আমি তো অ্যাকাউন্টসের লোক না, একটা হিসাব আমি কিভাবে করব। আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হলো একদম বিসমিল্লাহ থেকে যেটা করবেন, প্রত্যেকটা খরচ ইচ অ্যান্ড এভরি ওয়ান। আমি বললাম প্রথমে যেটা আপনাকে বললাম যে সিঙ্গারা, ঠিক আছে, একটা সিঙ্গারা খেলেন 10 টাকা 5 টাকা, একটা চা খেলেন, আপনি ওই বিজনেস থেকে খেলেন, আপনি যদি আপনি সোল ট্রেড মানে এক মালিকানা হন, মানে আপনি যদি এটার একমাত্র ইয়ে হন, আপনি ওইটাও আপনি লিখেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে সেটা লেখা শুরু করতে হবে। আপনার খুব একদম খাতা মেনটেন করে বিশাল একটা কিছু করতে হবে না, আপনি শুধু খরচের খাতা একটা লেখেন, এক জায়গায় যত খরচ হবে তা লেখেন, আরেক জায়গায় যত আসবে তা লেখেন। এটা দিয়ে আপনি বিসমিল্লাহ করে আপনি শুরু করেন আপনার যে যে আপনি বিজনেসটা শুরু করছেন সেটার হিসাব। আপনাকে আমি বললাম যে আপনাকে খুব বড় করে কিছু করতে হবে না, আপনি শুরু করেন এখান থেকে, যে আজকে থেকেই আপনারা ধরেন এখানকার এই আপনাদের এই ট্রেনিংটা শেষ হলো, শুরু হওয়ার পর থেকে আপনি শুরু করেন। মানে কোনো ডেট না যে আমি বলি না, সবাই বলে যে একটা নির্দিষ্ট
ডেট থেকে শুরু করেন তা না, আপনি এটা শেষ করে তারপরের দিন থেকে আপনি শুরু করেন। যত খরচগুলি এক সাইডে লেখেন, আর যতগুলি আপনার খরচ লিখবেন এক সাইডে, আরেক সাইডে আপনি লিখবেন হলো আপনার যত আয় হয়, একদম ইচ এন্ড এভরিওয়ান। আপনি একটা স্ট্যাম্প যদি কিনেন, 10 টাকা দিয়ে যদি স্ট্যাম্প কিনেন, এই 10 টাকার স্ট্যাম্পটাও আপনি লিখেন, শুরু করেন। তাহলে শুরু করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। ব্যাংক অ্যাকাউন্ট করলে একটা ট্রেড লাইসেন্স শুরু হলো, কিন্তু আপনার ট্রেড লাইসেন্স করলে আপনি যখন একটা প্রাতিষ্ঠানিক রূপ হবে তখনই আপনি শুরু করতে পারবেন, আপনার হিসাবটা শুরু করতে পারবেন। অনেকে আমরা বলি আর মেয়ে ওখানে ইয়ে করতেছে, বিজনেস করতেছে, ওর কি আর এত হিসাব, ও কি আর হিসাব টিসাব বুঝে, ও কি আর কোনো কিছু হিসাব আছে, এরকম যাতে না হয়। আমরা শুরু করেছি, আপনি দেখবেন যে মেয়েরা যে কাজ করছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু করে। সুতরাং এলোমেলো ভাবে না থেকে আপনি প্রথমে যে কাজটা করবেন, আমি যে আপনাদেরকে বলছি যে আপনাকে প্রথম ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাদের কোনো দ্বিমত আছে, যে কোনো একজন আমাকে বলেন যে হ্যাঁ আমার দ্বিমত আছে, আমি তাকে যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করব যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা আপনার জন্য কত জরুরি। কেউ কি আছেন আপনারা, কেউ যে বলতে চাচ্ছেন যে না হ্যাঁ না বলেন? না, দ্বিমত নেই এখন আপু। এখন দেখেন, আপনারা শুরু করেন, ব্যাংক অ্যাকাউন্টটা খুলেন, ব্যাংক অ্যাকাউন্টটা খুলে ট্রেড লাইসেন্স করেন। ট্রেড লাইসেন্সে বলতে পারেন যে অনেক ঝামেলা, কোনো ঝামেলা না। সিটি কর্পোরেশন যেখানে যার যেটা আছে সেখানে আপনি একটা ট্রেড লাইসেন্স খুলে, এই ট্রেড লাইসেন্স খুলে আপনি শুরু করেন আপনার বিজনেস। এখন আপনি শুরু করলেন, ধরেন এখানে কি স্ক্রিন শেয়ার কি আমি করতে পারবো? কেউ আছেন এখানে? আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো? হ্যাঁ জি আপনি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ারে যাই। আচ্ছা, প্রথমেই তো আমি একটা ইয়েতে পড়লাম, আমার তো কোনো ইয়ে, আচ্ছা আমার নামটা আপনারা শুনেছেন, কাজী শায়লা শারমিন। আমি সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর সাথে সাথে আমি হেড অফ এইচআর হিসেবে গ্রামীণ টেলিকম ট্রাস্টে আছি। আমি দীর্ঘ 22 বছর এই অ্যাকাউন্টসে কাজ করে যাচ্ছি। আমি ম্যারিড, আমার একটা মেয়ে আছে, 8 বছরের একটা মেয়ে আছে, আর আমি এখানে মিরপুরে থাকি আর কি। আমি মানে আমার প্রথম চাকরিটা ছিল আমার প্রশিক্ষণ, তারপরে প্রশিক্ষণের পরে আমি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এ ছিলাম, তারপরে আমি ইনস্টিটিউট অফ মাইক্রো ফাইন্যান্সে ছিলাম 7 বছর, এখন আমি 5 বছর ধরে গ্রামীণ টেলিকম ট্রাস্টে আছি। গ্রামীণ টেলিকম ট্রাস্ট হলো সোশ্যাল বিজনেস করে থাকে, এটা হলো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর ইউনূস স্যারের একটি প্রতিষ্ঠান। আমি প্রথম থেকেই, আমি যখন আমার প্রথম চাকরি হচ্ছে সেখান থেকে আমি শুরু করেছি আমার অ্যাকাউন্টসে কাজ করে, এখন পর্যন্ত আমি অ্যাকাউন্টসে কাজ করছি। এখন বর্তমানে আমি একটা দায়িত্ব পেয়েছি হলো এইচআর অ্যাডমিনের হেড হিসেবে। এখন প্রথমেই আমি তো আপনাদের প্রয়োজনীয়তা আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি যে আপনার একটা অ্যাকাউন্টস করতে, একটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টটার সাথে আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। এখন প্রথমে আপনাকে লেনদেন মানে ট্রানজ্যাকশনটা কি আর কি আমি খুব বিশদভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি না, যারা মানে অ্যাকাউন্টসের বাইরে যাচ্ছেন তারাও বুঝবেন। দুইটা পক্ষ থাকতে হবে আর কি, মানে কোনগুলি আপনি হিসাবভুক্ত করবেন, দুইটা পক্ষ থাকবে, একটা হলো কিছু গ্রহণ করবে আর একটা হলো কিছু প্রদান করবে। একটু জানলেই আপনার যথেষ্ট, একদম ডেফিনেশন আপনাকে ট্রানজ্যাকশনের এত কিছু লাগবে না। একটা কিছু গ্রহণ করবে, আরেকজন একটা প্রদান করবে, মানে দুইটা রূপ পরিবর্তন হতে হবে আর কি। এখন আমরা যখন প্রথম পড়েছি না, তখন যখন আমি তো ইডেনে পড়াশোনা করেছি অ্যাকাউন্টিংয়ে, আর ইডেনের মেয়েরা তো জানেন একটু বেশি দুষ্ট হয়, আমি ছিলাম আরো একটু বেশি সেরা দুষ্ট ছিলাম। তো আমাদেরকে যখন পড়াচ্ছেন তখন একজন যখন এই ট্রানজ্যাকশন পড়াচ্ছিলেন আর কি, যে লেনদেনের ডেফিনিশন কি, তখন আমাদের মধ্যে একজন খুব দুষ্ট একটা মেয়ে ছিল, বললো যে দুইটা পরিবর্তন হবে, মানে একজন গ্রহণ করবে একজন প্রদান করবে। তখন একজন হঠাৎ করে বলল যে স্যার আমি একজনকে ভালোবাসলাম, তাকে আমি ভালোবাসা দিলাম, সে পেলো আর আমার থেকে একটা গেল, তাহলে স্যার এটা কি ট্রানজ্যাকশন কিনা? তখন আমরা তো সবাই খুব হ্যাঁ যুক্তিটা তো খুবই সুন্দর হয়েছে, এটা তো একটা ট্রানজ্যাকশন, তাহলে এটা কিভাবে আপনার হিসাবভুক্ত করে? এখানে ট্রানজ্যাকশনের একটা প্রধান একটা ইয়ে আছে, শর্ত আছে, সেটা হলো যে অর্থের
অঙ্কে পরিমাপযোগ্য। তখন ওই দুষ্টটা আবার বলতেছে যে স্যার একজনকে যখন আমি ভালোবাসি বা ইয়ে করি তাকে তো অনেক গিফট দিতে হয়, গিফট দিলেও তো একটা অর্থের পরিবর্তন হয়, সেটা গিফট দিতে হয় কিন্তু সেটা অর্থের দণ্ডে পরিমাপযোগ্য না। ধরেন আমি একটা কিছু কিনলাম, একটা টেবিল কিনলাম, তাহলে কি হলো টেবিলের সমপরিমাণ যে মূল্যটা সেটা তাকে দিতে হয়েছে এবং আপনার সেই টেবিলটার একজন পেয়েছে আর তার বিপরীতে আরেকজন টাকা দিয়েছে, দুইজনেরই একটা পরিবর্তন হয়েছে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তো সেরকম কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আপনাকে কি করতে হবে, প্রথমত দুইটা পক্ষ থাকবে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, মানে এই যে যতটুকু আপনার ফার্নিচারটার মূল্য দিয়েছে ঠিক ততটুকু পরিমাণের আপনার টাকা সে পেয়েছে। সুতরাং এই যে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তাহলে ট্রানজাকশন হতে হলে কি হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং দুইটা পক্ষ থাকবে, একজন পাবে আর একজন দিবে। তাহলে আপনি ট্রানজাকশন মানে আপনাকে আলাদা করে নিতে হবে প্রত্যেকটা। এখন আপনি একজনকে ধরেন সে আসলো, তাকে আপনি সমবেদনা বা এরকম কিছু দিলেন, দুই দিকে পরিবর্তন হলো, এটা কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে না। তাহলে আপনাকে ট্রানজাকশনটাকে আলাদা করতে হবে যে আপনার এখানে কি কি জিনিসকে আপনি লেনদেন বলবেন। লেনদেন বলতে আপনারা বলতে পারেন যে আপনার প্রোডাক্ট তৈরি করতে যে জিনিসগুলি লাগে এগুলি কিনতে আপনার টাকা হয়, সেই টাকা যখন দেন তখন যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় সেই পরিমাণ প্রোডাক্ট আপনি পেয়ে থাকেন। সুতরাং লেনদেনগুলো হতে হলে আপনার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং দুইটার আপনার তার যে অবস্থা আছে সেই অবস্থাটার একটু পরিবর্তন হবে। তাহলে এগুলোকে আপনি ট্রানজাকশন বলবেন কিংবা আমরা বাংলা যেটা বলি লেনদেন হবে, মানে যেসব আপনি হিসাবভুক্ত করবেন। এখন আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স, এগুলো যে বেসিক ধারণা, এটা আপনাকে খুব যে জানতে হবে সেরকম কিছু না। অ্যাকাউন্টিং হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে হিসাবভুক্ত করাটাকে অ্যাকাউন্টিং বলে, আর এটাকে যখন ডেসক্রাইব করবেন বিভিন্ন আপনি রিস্ক অ্যানালাইসিস বাজেট দিয়ে সেটাকে আপনাকে ফাইন্যান্স বলা হবে। আর সবচেয়ে আপনার প্রায় জিনিসটা নিশ্চয়ই শুনে থাকেন, একটা হলো ডেবিট আর ক্রেডিট। ডেবিট ক্রেডিটের বিশাল আপনার ডেফিনেশন আছে, আপনার এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু জানবেন যে যা খরচ হয়ে যায় তার ডেবিট আর যা পাবো তার ক্রেডিট, যা খরচ হয়ে যায় তার ডেবিট আর যা আমি পাবো তার ক্রেডিট। এখন ডেবিট ক্রেডিটের তো বিভিন্ন ধরনের আপনার ফিক্সড অ্যাসেট বা অন্যান্য অনেক কিছু ডেবিট ক্রেডিটের ডেফিনেশন। তোমার জন্য এনেছে, আমার জন্য একেবারে মিউট করলে ভালো হয় আর কি। এখন হলো যে আপনি শুধু মনে রাখবেন যা খরচ তার ডেবিট আর যা আমি পেয়ে যাই তা আমি ক্রেডিট, এত বিশাল আকারে আপনার জানার কোনো প্রয়োজন নেই। আরেকটা হলো ডাবল এন্ট্রি সিস্টেম। এই জিনিসগুলি আসলে আপনাদের কেন বলছি, যাতে কোনোদিন যদি আপনি শুনে থাকেন তাহলে যাতে একদম মানে জিনিসটা কি আমি বুঝি না সেরকম যাতে না হয়। ডাবল এন্ট্রি সিস্টেম হলো বর্তমানে আপনার আমরা যে হিসাবটা রাখি সেই হিসাবটা দুইটা পদ্ধতি, দুইটা পক্ষ হিসাবে রাখা হয়, মানে আমি ডেবিটও একটা ক্রেডিটও একটা, সমপরিমাণে ডেবিট সমপরিমাণে ক্রেডিট, এটা একটা পদ্ধতি নাম। এই পদ্ধতিটাও আপনাকে জানতে হবে সেরকম না, কিন্তু আপনি এই টার্মটা শুনে রাখেন যে ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি বলে। এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা এখন সাথে হিসাবটা করে থাকি আর কি। আর হলো অ্যাকাউন্টিং সাইকেল, এইটাও আপনার তেমন কিছু না। প্রথমে আপনি একটা জার্নাল করা হয়, তারপরে আপনি লেজার করা হয়, তারপরে ট্রায়াল ব্যালেন্স করা হয়, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। এগুলো আপনার এই মুহূর্তে আপনি যখন শুরু করছেন স্টার্টআপ, আপনার স্টার্টআপে এখানে আপনার কোনো কিছু দরকার নেই। এই জিনিসটা আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখেন, এইটা আমি এখন আপনাদেরকে বোঝাবো। জাস্ট এইটা দিয়ে আপনি আমার অ্যাকাউন্টসটা, আপনার যার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টসটা আপনি শুরু করবেন। এতক্ষণ যা বললাম সেটা আপনাকে জাস্ট শোনার জন্য, কিছু যাতে শুনলে যাতে আপনারা মনে করেন যে না প্রথম শুনি নাই, একবার শুনেছি এই জন্য। কিন্তু আপনার পুরো কাজটা হবে, আমি এখন যে স্ক্রিনটা, আপনারা সবাইকে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্ক্রিনটার যেটা দেখছেন সেইটাই হলো আপনি শুরু করবেন আপনার অ্যাকাউন্টসটা কিভাবে। ঠিক আছে, আপনি দেখেন বাম সাইডে যেটা আছে এখানে একটা রিসিপ্ট আছে, আর ডান সাইডে যেটা আছে সেখানে একটা পেমেন্ট আছে। সকল রিসিপ্ট গুলি আপনি বাম সাইডে লিখবেন আর সকল
পেমেন্ট গুলি আপনি ডান সাইডে লিখবেন। বুঝতে পেরেছেন? এটা সকল রিসিপ্ট গুলো যত কিছু আপনি পেয়েছেন সব আপনি লিখবেন হাতের বাম সাইডে, আর ডান সাইডে লিখবেন সকল পেমেন্ট যত আপনি পেমেন্ট করেছেন। ঠিক আছে, এখন আপনি শুরু করবেন কিভাবে? আমি প্রথমে যাচ্ছি। আপনি ধরেন আজকে কয় তারিখ? আজকে হলো 25 তারিখ। 25 তারিখ। আজকে হলো 25 তারিখ। এখন 25 তারিখ আপনার যে বিজনেসটা আছে ওই বিজনেসটার 25 তারিখে আপনি তো ধরেন আজকের আগে তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের তো আছে, ধরেন আজকেই আপনাকে আমি যখন বললাম যে আপনার প্রয়োজনীয়তাটা বললাম ব্যাংকে, আজকে ভাবলেন আপনি যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই এই মুহূর্তে। আপনি আজকে কি করলেন? 25 তারিখে আপনার যে বিজনেসটা আছে বিজনেসটার আপনার আজকে হাতে, সেই যে আপনি যেখানে যেখানে রাখেন টাকা সেখানে আপনার হাতে আজকে আছে, ধরেন আমি এইটার মতোই ধরলাম যে আপনার হাতে আছে 50,000 টাকা। ঠিক আছে, আজকে যেহেতু আপনি শুরু করছেন, আজকে আপনি দেখলেন যে আপনার ওই যেখানে আপনি হিসাব রাখেন সেখানে 50,000 টাকা আছে। তাহলে এরকম হতে পারে যে আজকে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, আপনার হাতে আজকে কোনো টাকাই নেই, তাহলে আপনার ওই জায়গা খালি, কোনো কিছু নেই। ঠিক আছে, তারপরে আজকে থেকে তো আপনি শুরু করলেন আপনার অ্যাকাউন্ট মেনটেন করা, তখন আপনি কি করলেন? আজকে আপনার 50,000 টাকা একটা পক্ষ শুরু করলাম যার আছে 50,000 টাকা, যত টাকায় থাকুক আমি ধরলাম যে 50,000 টাকা, সেখানে আপনি শুরু করবেন। আমার এখানে দেখেন লেখা আছে ব্যালেন্স বিডি, এটা হলো ব্যালেন্স বিডি বাদ দেন আপনি শুরু করলেন আজকে আপনি ক্যাশ এখানে লিখলেন 50,000, তার মানে কি আপনার হাতে আজকে আছে 50,000। এটা বুঝতে পেরেছেন যে আজকে আপনার হাতে আছে 50,000? যে কোনো কেউ বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাম। জি ম্যাম। এটা একটা ধারণা দিলাম আর কি, ধরেন যার যত টাকা আছে। আমি ধরলাম যে আমি শায়লা, আজকে আমি বুঝতে পেরেছি যে আমার এখন হিসাব রাখা দরকার, আজকে আমার যে ড্রয়ার আছে ড্রয়ারে দেখলাম যে আমার যে হিসাবটা রাখি ওখানে আমার 50,000 টাকা আছে, আমি বাম সাইডে 50,000 টাকা লিখলাম। ওকে, শেষ। তারপরে আজকে থেকে যেহেতু আমি শুরু করেছি এটা, তো আজকে আমার কিছু সেল হলো। আজকে আমার ধরেন আমি টেইলারিং যেহেতু বলছি, কিন্তু আমি টেইলারিং এ বললাম যে আজকে আমি যে অর্ডার দিয়েছি সেই অর্ডারটার আমি আজকে টাকা পেলাম। সেল ফ্রম ডেলিভারি সালোয়ার কামিজ, সেল ফ্রম ডেলিভারি সালোয়ার কামিজ, এখানে আমি পাইলাম ধরেন আজকে 450 টাকা, এখানে আমি বাম সাইডে লিখলাম 450 টাকা। ঠিক আছে, এই আমার লেখ। তারপরে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলেন। মানে তো দেখা যাচ্ছে যে আমাদের সপ্তাহে হয়তো একদিন দুদিন পরে একই আইটেম সেল হচ্ছে, তো সেক্ষেত্রে কি আমরা ডেটটা অ্যাড করতে পারি, এখানে তারিখটা কি অ্যাড করতে পারি? না, আমি যাচ্ছি ওখানে। ধরেন জি আপনি তো এটা তো আপনি প্রতিদিন করবেন না, এটা মাসে করবেন একদিন। জি জি এই কাজটা আপনি মাসে করবেন একদিন। আমি আপনার সেটা কিভাবে করবেন সেটা আমি বলছি। ধরেন আমি আপনাকে কালকের ঘটনা বলছি যে কালকে কি হচ্ছে আর কি। ধরেন কালকে তো আপনি সেল করলেন 450 টাকা, এখানে লিখলেন। তারপরে কি হলো, আপনি ধরেন একটা কাগজ কেনা দরকার হলো, আপনার কাগজটা কিনলেন, আপনি প্রিন্টিং এন্ড স্টেশনারি এটা হলো, সেখানে আপনি ডান সাইডে লিখে দেখবেন প্রিন্টিং এন্ড স্টেশনারি আপনার 200 টাকা। ঠিক আছে, এখানে 450 টাকা হলো আর ওখানে 200 টাকা হলো, আর ওখানে আপনার হাতে ছিল 50, তাহলে কি হলো এই 50 এর সাথে আপনার 450 টাকা মানে 50,450 টাকা আপনার সেদিন আপনার আয় হলো। নিচে 50,450 হবে, আর ডান সাইডে আপনি কত হলো? ডান সাইডে আপনি 200 টাকা দিয়ে আপনি একটা কাগজ কিনলেন, তাহলে আপনার এখানে যে 50,000 টোটাল যোগফল হবে 50,450, আর এখানে যোগফল হবে 200 টাকা। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? এখানে হবে 200 টাকা। তারপরে আপনি 50,000 টাকা থেকে কত চলে গেল? 450 থেকে সেদিনের ইনকাম আপনার হলো 50,450 টাকা, আর 200 টাকা সেদিন আপনার খরচ হয়ে গেল, তাহলে আপনার কাছে থাকবে 50,250 টাকা থাকবে না? 50,250। জি ম্যাম। 50,250 থাকবে না? আপনার এখানে এই যে ক্যাশ দেখেন, এখানে ক্যাশ কমে গেল 200 টাকা, তাহলে 50,200।
তাহলে এখানে 50,450 আর এখানে 200 আর 50,450, মানে মোট কথা হলো আপনার এই রিসিপ্ট আর পেমেন্টের টাকাটা আপনার সমান হতে হবে। জি ম্যাম। এটা বোঝা গেছে কিনা? আপনারা একটা কাগজের মধ্যে লিখেন, জাস্ট এটা একটা Network বলতে। আপনি এখানে ক্যাশের বাম সাইডে লেখেন 450 টাকা, ঠিক আছে? বাম সাইডে প্রথমে লেখেন 50,000 টাকা, লিখছেন? জি ম্যাম। হ্যাঁ, তারপরে আপনি সেল অফ লেখেন, সালোয়ার কামিজ বা যা যে যেটা লিখতে পারেন, সেল এখানে লেখেন 450 টাকা, লিখেছেন? জি ম্যাম। হ্যাঁ, দুইটার যোগফল একটু নিচে লেখেন 50,450 টাকা। 50,450। জি ম্যাম। আর ডান সাইডে আপনি লেখেন প্রিন্টিং এন্ড স্টেশনারি, 200 টাকা। 200 টাকা। জি ম্যাম। হ্যাঁ, 200 টাকা। তারপরে যে নিচে দেখেন ব্যালেন্স আছে, যে ওখানে আপনার ক্যাশ থেকে 200 টাকা কমে গেল না? কমে গেল। জি ম্যাম। হ্যাঁ, তাহলে আপনার ক্যাশ থাকবে ওখানে কত? হবে 50,450 মাইনাস 50,250। 50,250। 50,250, ঠিক আছে? 50,250 লেখেন। জি ম্যাম। এখন আপনার ডান সাইডে কি আছে? 50,250 আর উপরে 200 আছে না, ওই যে প্রিন্টিং এন্ড স্টেশনারি। জি। তাহলে এই ঘরের যোগফল কত হবে? 50,450। 50,450। আর বাম সাইডের যোগফল কত হবে? 50,450। তাহলে এই 50,450 আর এই 50,450 মিললো কিনা? জি, মিলে গেল। জি। এটা আপনাকে সব সময় মিল থাকতে হবে। এখন আপনি আমাকে বলেন যে আমি এটা নরমাল একটা উদাহরণ দিলাম, আপনাকে একটা আরেকটু কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার বাম সাইডে থাকবে আপনার সব রকম রিসিপ্ট, যত রকমের রিসিপ্ট থাকে আপনার বাম সাইডে থাকবে, আর ডান সাইডে থাকবে আপনার খরচ। তাহলে আপনি রিসিপ্ট থেকে তো খরচ করবেন, তার বাইরে আপনি কিভাবে করবেন খরচ? তার বাইরে খরচ করতে পারবেন কিনা বলেন আমাকে? জি না ম্যাম। করতে পারবেন, তখন কিভাবে করতে পারবেন? করতে পারবেন আপনি আবার নিজে যদি কিছু টাকা দেন, নিজে ব্যক্তিগতভাবে। হ্যাঁ ম্যাম। ব্যক্তিগতভাবে যদি কিছু টাকা দেন, ব্যক্তিগতভাবে টাকা, ক্যাশ টাকা দিলে আপনি এখানে ক্যাশের জায়গায় লিখে ফেলবেন। মানে আপনার রিসিপ্ট আর পেমেন্ট সব সময় আপনার সমান থাকবে। জি ম্যাম, অতিরিক্ত মূলধন হিসেবে। জি ম্যাম। সব সময় আপনার রিসিপ্ট এবং পেমেন্ট আপনার সমান থাকে। এখন আপনার মেইন কাজটা হবে কি, আপনি যখনই শুরু করবেন, ধরেন ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, ব্যাংকে আপনি 20,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললেন, আপনি এখানে লিখে ফেলবেন, এখানে ব্যালেন্সে লিখে ফেলবেন ব্যাংক 20,000 টাকা। আপনি ক্যাশ দিয়ে শুরু করলেন আপনার বিজনেস, আপনি ক্যাশ দিয়ে শুরু করলেন, ধরেন 50,000 টাকা, আপনি এখানে 50,000 টাকা ইয়ে করলেন। এখন 20,000 আর 50,000, 50 আর 70,000, এই 70,000 টাকা দিয়েই তো আপনাকে পুরো বিজনেসটা চালাতে হবে। এরপর যদি আপনি বাইরে থেকে কোনো জায়গা থেকে টাকা দেন, আপনি যদি এক্সট্রা টাকা দেন, ধরেন এখান থেকে দিলেন না, তাহলে কি হবে? তাহলে হবে আপনি এক্সট্রা টাকা দিলে সাথে সাথে আপনাকে বাম সাইডের ওখানে লিখতে হবে। আপনি যদি না লিখেন এবং বাম এবং ডান যদি আপনি না মিলে, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি কোনো একটা খরচ লিখেন নাই, কোনো একটা রিসিপ্ট আপনি লিখেন নাই, কোনো একটা পেমেন্ট আপনি লিখেন নাই। আপনাকে বিজনেসটা শুরু করতে হবে এই রিসিপ্ট পেমেন্ট দিয়ে। বোঝা গেছে কিনা? এটা হলো একটা ফরম্যাট। এখন আমি একজন বলেছেন না যে ধরেন আমি কি প্রতিদিন এটা করব নাকি? প্রতিদিন আপনি এটা করবেন না। যেমন স্যালারি, উপরে দেখেন একদম প্রথমে লেখা আছে যে স্যালারি। এখন স্যালারি কি আপনি কি করবেন? স্যালারি কি আপনি প্রতিদিন দিবেন নাকি? স্যালারি তো আপনি ধরেন আপনার একটা পিওন আছে বা তাকে আপনি ছোট অর্গানাইজেশন শুরু করছেন, আপনি মাসে একবার দিবেন। এই দেখেন ফর দ্য পিরিয়ড এন্ড, মানে প্রত্যেকটা মাস শেষে আপনি এটা তৈরি করবেন, প্রত্যেকটা মাস শেষে আপনি তৈরি করবেন। এখন আপনি প্রত্যেক মাসে শুরু করবেন। এখন আপনি তো প্রতিদিন ধরেন আপনি কয়েকটা আপনি খাত ঠিক করবেন, যেমন প্রিন্টিং এন্ড স্টেশনারি একটা দিবেন, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স একটা দিবেন, এটা আপনার ইচ্ছা মতো, ইলেকট্রিসিটি একটা দিবেন, গ্যাস বিল করবেন। এর জন্য আপনি আলাদা আলাদা এক একটা খরচ রাখবেন। কিভাবে রাখবেন? এই দেখেন এখানে আপনি একটা ইয়ে রাখবেন, আলাদা একটা খাতার মধ্যে আপনি লিখবেন স্যালারি, ডেট লিখবেন, পার্টিকুলার লিখবেন, প্রত্যেকটা ভাউচার মেনটেন করবেন, মানে স্যালারি যখন দিবেন তার একটা কাগজের মধ্যে দিবেন,
সেটা একটা মেনটেন করবেন। এরকম করে করে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খরচ, এই যে খরচ না প্রতি ডেট লিখবেন, এই সবগুলির যোগফল হবে। ধরেন আজকে আপনি একটা কাগজ কিনলেন, তো এখানে প্রিন্টিং এর স্টেশনে আজকে ডেটটা লিখবেন। আরো 5 দিন পরে আপনি একটা পেন্সিল কিনলেন, এখানে পেন্সিল লিখে ডেট লিখে পেন্সিল লিখে এখানে টাকা লিখলেন, লিখে লিখে এগুলি যোগ করবেন। করে করে আপনি মাস শেষে এই যে স্যালারির যোগফলটা আপনি ওখানে দেবেন। মাস শেষে প্রিন্টিং এন্ড স্টেশনারি যোগফলটা আপনি এই যে এখানে দিবেন। আপনার কোনো মতে এই রিসিপ্ট এন্ড পেমেন্টের যদি আপনি দেখেন যে রিসিপ্ট এবং পেমেন্ট আপনার এই দুই সাইড মিলবে না, মানে দেখেন আপনি রিসিপ্ট এন্ড পেমেন্ট শুরু করলেন যে টাকাটা দিয়ে, একদম লাস্ট শেষে মাসের লাস্টে আপনার হাতে যত টাকা আছে সেই টাকাটা আপনি এখানে লিখে দিবেন। তাহলে কি হবে, আপনি প্রথমে যে টাকা দিয়ে শুরু করেছেন এবং লাস্টে যে টাকাটা দিয়েছেন এটা দিয়ে আপনি বন্ধ করে দিবেন। তারপরে আপনি এখানে লিখবেন, লিখে দুটো যোগফল যদি আপনার সমান না হয় তখন আপনি ভাববেন যে আপনি কোনো একটা পেমেন্ট লেখেন নাই, কোনো একটা আপনি রিসিপ্ট লেখেন নাই। এটা বোঝার জন্য কি আপনাকে অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে? কোনো অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে না। আপনি যে টাকাটা দিয়ে শুরু করেছেন এবং আপনার হাতে আজকে লাস্টে যে টাকাটা আছে এটা নিচে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এই মাঝখানে যেগুলি আছে এগুলি কোনো একটা যদি আপনি মিস করে যান, মানে যদি না মিলে, সবগুলি তো আপনি এখানে লিখবেন, যদি কোনো একটা কিছু না মিলে তখনই আপনি বুঝবেন যে আপনার কোনো একটা খরচ লিপিবদ্ধ করা হয়নি। এটা কি আপনাদের একটু কঠিন লাগছে? না ম্যাম। এটা হলো কি একটু চিন্তা করতে হবে। আসলে যদি আমরা একটু ধরেন ফিজিক্যালি যদি আমাদের ট্রেনিংটা হতো না, তাহলে আমি একদম আপনাকে ধরেন একজনকে ধরে এনে আমি এখানে বলতাম যে তুমি শুরু করলা, এদিকে শেষ করলা। আপনারা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এই যে এটা যদি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে আপনারা শুরু করেন। আপনারা প্রথমে কালকেই আপনি যে আপনার হাতে যে টাকাটা আছে এই টাকাটা আপনি লিখে ফেলবেন। হাতে ডান দিকে আমি যে 50,000 আর 5 লাখটা দিয়েছি যদি ব্যাংকে থাকে আর কি, যাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশটা দিয়ে আপনি শুরু করবেন 50,000, এবং মাস শেষে আপনার হাতে যেটা আছে সেটা দেখেন ডান সাইডের একদম নিচে এটা এখানে লিখে রাখবেন। আর এই যে খরচগুলি সকল পেমেন্ট লিখে রাখবেন আর সকল রিসিপ্ট গুলি আপনি বাম সাইডে লিখবেন। এইটা যদি আপনি করতে পারেন বাস আপনার অ্যাকাউন্টস আপনার হয়ে গেছে। এরপরে আর কিছুই আপনার লাগবে না। এখান থেকেই আপনারা আপনাদের, হ্যাঁ বলেন। ম্যাম আমাদের কি স্লাইডগুলো প্রোভাইড করা যাবে? আমরা কি স্লাইডগুলো পেতে পারি? শিওর আমি দিয়ে দিব, যারা কন্ডাক্ট করছে তাদেরকে দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর প্রত্যেকটা খাতের জন্য আপনারা আলাদা আলাদা রাখবেন। স্যালারির জন্য একটা আলাদা পেজ রাখবেন, তারপর প্রিন্টিং এর জন্য একটা আলাদা রাখবেন, রিপেয়ারমেন্টের আপনি মাস ওয়াইজ লিখে যাবেন এবং প্রত্যেকটা মাস শেষে এই যে যোগফলটা নিয়ে আপনি রিসিপ্ট পেমেন্টটা করে ফেলবেন। রিসিপ্ট পেমেন্টটা করার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার হিসাবের আপনি কোন কোন জিনিসগুলি আপনি আসলে এখানে লিপিবদ্ধ করতে পারেন নাই। সেইটা এখন আপনি ধরেন লিপিবদ্ধ করতে পারেন নাই, প্রথমবার হয়তো করতে পারেন নাই, তো যে টাকাটা ডিফারেন্স হবে সেটা আপনি লিখে আনরিয়েলাইজড, মানে যেটা আপনি ধরতে পারেন নাই, তারপরের বছর তো তারপরের মাসে আবার আপনি আবার করেন, দেখবেন এরকম করতে করতে দেখবেন আপনার আনরিয়েলাইজড এটা থাকবে না, প্রতি মাসেই আপনি পরে বের করতে পারবেন। এই জন্য আমি বলছি যে প্রত্যেকটা জিনিস লিখবেন, প্রত্যেকটা জিনিস লিখলেই তো আপনার রিসিপ্ট পেমেন্টের মধ্যে কোনো গন্ডগোল হবে না। আপনি কোনোটা যদি মিস করেন তাহলে কিন্তু আপনার রিসিপ্ট পেমেন্ট মিলবে না, কারণ আপনি যা রিসিপ্ট করেছেন তার চেয়ে বেশি তো আপনি পেমেন্ট করতে পারবেন না, আর যা পেমেন্ট করেছেন তা তো রিসিপ্ট না হয় আপনি পেমেন্ট কিভাবে করবেন? তাহলে আপনাকে এই কয়টা জিনিস যদি মানতে পারেন তাহলে আপনি এইটা করে ফেললেই কিন্তু আপনার অ্যাকাউন্টস হয়ে গেল। রিসিপ্ট পেমেন্টটা আপনাকে মিলাতে হবে, যেভাবেই হোক আপনাকে রিসিপ্ট পেমেন্টটা মিলাতে হবে। এখন এই রিসিপ্ট পেমেন্ট তো আপনি মিলালেন। আচ্ছা, এখানে কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আর হলো যে আপনারা শুরু করেন, আপনাদের কারো ধরেন রিসিপ্ট পেমেন্ট করছেন আপনি মিলেন না, আমি আমার এখানে ফোন নাম্বার দিয়ে দিব, আমি আপনাদের প্রথম রিসিপ্ট পেমেন্ট যে কোনো ইয়েতে আমি রিসিপ্ট পেমেন্ট আপনাদের প্রথমে মিলিয়ে দেবো। আমি আপনাকে বলবো যে আপনি রিসিপ্ট সাইডে আসে নাই, পেমেন্ট সাইডে আসে নাই, এটা আপনারা আগে তৈরি করেন। নিজেরা তৈরি করলে না আসলে বুঝতে পারবেন যে আপনাদের আসলে কোন দিকে আপনার লেফট যাবে। এই জিনিসটা আপনারা তৈরি করেন, রিসিপ্ট পেমেন্ট হয়ে গেলে আপনি আপনার লাভ লোকসান সব বের করতে পারবেন। কারো কোনো কোশ্চেন আছে রিসিপ্ট পেমেন্ট নিয়ে? কেউ কোনো কথা বলছে না, হয়তো কিছুই বুঝতে পারছেন না, আমি বুঝাতে পারছি না,
বা সব বুঝতে পেরেছেন? এখন আমি বুঝতে কোন পারছি। দলে ম্যাম আপনি এখন যা বলেছেন সব বুঝেছি, যদি করতে যাই করতে গেলে প্রবলেম গুলো ফেস হ্যাঁ করতে সেটা পারবো। করতে গেলে ম্যাম যতক্ষণ বুঝেছি। নিজের হাতে করবেন না ততক্ষণ না জিনিসটা মানে মাথার উপর দিয়ে যাবে। আমরা তো আপনাদের মতো নিয়ে করেছি, তো মাথার উপর দিয়ে যাবে। যখন আপনি শুরু করবেন তখন এনি টাইম এনি কোশ্চেন আপনারা আমাকে রাইজ করতে পারেন, এনি টাইম এনি কোশ্চেন। ঠিক অনেক আছে ধন্যবাদ, অনেক ধন্যবাদ ম্যাম। আচ্ছা ঠিক থ্যাংক আছে। ইউ এই ম্যাম। ধরেন আপনি রিসিপ্ট পেমেন্টটা করলেন, আর এইটা যে আমি ছকটা দিয়ে দিলাম, এই ছকটা আপনার হলো যে প্রত্যেকটা খরচের আলাদা, প্রিন্টিং এন্ড স্টেশনারি, তারপরে আপনার স্যালারি। আপনি তো মানে মাস শেষে করবেন, তো প্রতি ডেটে 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 ধরেন জুন মাসেরটা রাখলেন। তারপরে আপনি যখন অর্গানাইজেশনটা আপনার বিজনেসটা যখন বড় হবে তখন আপনি কি হবে জুলাই টু জুন এভাবে আপনাকে হিসাব করতে হবে, কিংবা ক্যালেন্ডার ইয়ারে করলেন জানুয়ারি টু ডিসেম্বর। এই ডাটাগুলি আপনার যদি থেকে থাকে তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা এখন গেল, আপনি তো রিসিপ্ট পেমেন্ট করলেন, রিসিপ্ট পেমেন্ট আপনাকে মিলতে হবে। রিসিপ্ট পেমেন্ট না মিললে কিন্তু আপনি আগাতে পারবেন না, কারণ রিসিপ্ট পেমেন্ট না মিলা মানে আপনার কোনো একটা খুঁত আছে, মানে আপনি কোনো একটা রিসিপ্ট কিংবা কোনো একটা পেমেন্ট আপনি অন্তর্ভুক্ত করেন। এখন আমি ধরলাম যে আপনার রিসিপ্ট পেমেন্টটা আপনার মিলেছে, মিলে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এই এখন যেটা করবেন আপনার মানে যেটা আপনি বিজনেস করছেন এই বিজনেসের আপনাকে একটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে হবে। এটা হলো এখন ফর্মাল একদম অ্যাকাউন্টসে চলে গেলাম। সেটা হলো আপনাকে এই কাজটা করতে হবে। করতে হলে প্রথমে যেটা করতে হবে আপনি ইনকাম গুলা দিবেন, হ্যাঁ, তারপরে যেটা দিবেন সেটা হলো এক্সপেন্ডিচার। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে আগে যে ছকটা দেখিয়েছি এইটা আর এটার মধ্যে এটা পার্থক্য কি, এটা কোশ্চেন করতে পারেন যে ওখানে তো ইনকাম গুলো আছে এখানেও তো পেমেন্ট গুলো আছে। প্রধান যে পার্থক্য হলো সেটা হলো এই যে রিসিপ্ট পেমেন্ট আছে, এই রিসিপ্ট পেমেন্টে আপনার যত রকম আপনার রিসিপ্ট আছে এবং যত রকমের পেমেন্ট আছে সব, মানে কোনোটা বাদ করবে না, এখানে সব আপনার আসবে। কিন্তু আমি যে ইনকাম এক্সপেন্ডিচারটা দেখালাম এখানে, এখানে আপনার শুধুমাত্র অপারেটিং এক্সপেন্ডিচার আসবে। এখন অপারেটিং এক্সপেন্ডিচার কি? অপারেটিং এক্সপেন্ডিচারের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হলো, আমি আপনাকে যে উদাহরণ দিয়ে বুঝালে আপনার সবচেয়ে ভালো হবে। ধরেন আমি একটু চা খেলাম, এটা আমরা সাধারণত এন্টারটেইনমেন্ট এই ইয়েটার মধ্যে দিয়ে থাকি। আর একটা হলো ওখানে একটা খরচ হলো না, সেটা হলো অপারেটিং এক্সপেন্ডিচার। আর হলো যে আমি একটা টেবিল কিনলাম বা চেয়ার কিনলাম, সেটা হলো ফিক্সড অ্যাসেট পারচেজ এক্সপেন্ডিচার। মানে ফিক্সড অ্যাসেট পারচেজের যে এক্সপেন্ডিচার আছে, বড় বড় যেগুলা খরচ আছে সেই সব খরচ এখানে যাবে না। এখানে যাবে একটা অর্গানাইজেশন চালাতে যেই যেই খরচ হয়। এখন ফিক্সড অ্যাসেটের এটা আসলে সংজ্ঞাটা এরকম হলো অপারেটিং এক্সপেন্ডিচার, সেটা হলো যে আপনি একটা অর্গানাইজেশন যখন চালাচ্ছেন সেই চালাতে সবার একটা হিসাব বছর থাকে। এই যে সেই হিসাব বছরেই যদি তার যেটুক ধরেন আমি একটু চা খেলাম, চা খাওয়ার যে সুবিধাটা সেটা সেই সময় শেষ হয়ে গেল। আমি একটা কাগজ কলম কিনলাম, কাগজ কলমের খরচটা সেই হিসাব বছরই শেষ হয়ে গেল। কিন্তু আমি যখন একটা চেয়ার টেবিল কিংবা আমি ফার্নিচার কিনলাম সেটা সেই হিসাব বছর না হলে তার পরের বছর, তারপরের বছর এগুলি চলতেই থাকবে। সেই জিনিসটা দিয়ে আমার একটা হিসাব বছরের পরে আরেকটা হিসাব বছর, আরেকটা হিসাব বছর, এরকম যেগুলি যেতে থাকে সেগুলো হলো ফিক্সড অ্যাসেট এক্সপেন্সেস। এই খরচগুলো এখানে আসবে না, এখানে শুধু আসবে আপনার অপারেটিং এক্সপেন্ডিচার। দেখেন আপনি এখানে দেখতে পারেন স্যালারি, প্রিন্টিং স্টেশনারি, রিপেয়ার মেইনটেনেন্স, ট্রেনিং, তারপর ট্রাভেল, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে বুকস, এন্টারটেনমেন্ট, মিটিং এক্সপেন্সেস, মোবাইল এন্ড টেলিফোন বিলস, নট মোবাইল এন্ড টেলিফোন, এটা হলো বিলস, তারপরে অফিস রেন্ট, মানে একটা অফিস চালাতে চালাতে যা যা লাগে সব এখানে আপনার আসবে। বুঝতে পেরেছেন রিসিপ্ট পেমেন্ট আর ইয়ের মধ্যে পার্থক্যটা, ইনকাম এক্সপেন্ডিচারের মধ্যে? এখানে দেখেন আপনি এই যে রিসিপ্ট পেমেন্টে যেটা আছে এটা দেখেন মেশিন পারচেজ, ফার্নিচার পারচেজ, এগুলি সবগুলো আছে এখানে। মানে ফিক্সড অ্যাসেট পারচেজ করতে আমার যা যা লেগেছে সবে আছে, কিন্তু এই যে এখানে দেখেন এখানে কিন্তু শুধু আপনি একটা অপারেটিং একটা অফিস চালাতে যা যা খরচ লাগে সেই খরচগুলি এসেছে। তাহলে এখানে এ তে দেখেন আপনার আছে ইনকাম আর বি তে আছে সব এক্সপেন্সেস। এখন এই ইনকাম থেকে আপনি এক্সপেন্সেস বাদ দিলে আপনার প্রফিট কিংবা লস হবে। যদি আপনার ইনকাম থেকে এক্সপেন্ডিচার বেশি হয়ে যায় তাহলে লস হবে, আর যদি আপনার ইনকাম থেকে এক্সপেন্ডিচার
ইনকাম যদি কম হয়, এক্সপেন্ডিচার বেশি হয়, তাহলে আপনার প্রফিট হবে, আর এক্সপেন্ডিচার বেশি হলে ইনকাম কম হলে আপনার লস হবে, তাই তো? তাহলে ওইটা থেকে এটা মাইনাস করলে আপনার প্রফিট এন্ড লস এখানে বের হয়ে আসবে। তারপরে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস, সেটা হলো আপনার যদি প্রফিট হয়, প্রফিটের উপর 30% আপনার দেওয়া হয়, সেটা এখানে দিতে হয়। এরপরে নেট প্রফিট আফটার ট্যাক্স, একটু পর্যন্ত আপনার যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা সবাই প্রথম শুরু করছি, আমাদের এখানে প্রফিট এন্ড লসটা আমার এখানে বের হয়ে আসবে। এটা আমাকে করতে হবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার এক্সপেন্সেস। এটা আপনাকে সেই রিসিপ্ট পেমেন্ট করার পর আপনাকে এইটা আপনি করে আপনার যে বিজনেসের প্রফিট এন্ড লসটা আপনি এখানে বের করবেন। দেখেন, প্রফিট এন্ড লস যদি আপনি বের করতে না পারেন, তাহলে তো আপনি গ্রোথটা বুঝতে পারবেন না আপনার অর্গানাইজেশনে, যে আসলে আমার গ্রোথটা কিরকম হচ্ছে, এই বিজনেসটা আমি আদৌ চালাবো কিনা, কিংবা এই আমার যদি প্রফিট না হয় তাহলে আমি কিভাবে যাব, কোন দিকে আমি যাব। আপনাকে অনেক ডিসিশন আপনাকে মেক করতে হবে প্রফিট এন্ড লস বের করার ফলে। কিন্তু আপনাকে প্রফিট এন্ড লস কিন্তু বের করতেই হবে, না করতে যদি আপনি পারেন তাহলে তো আপনি গ্রোথ বুঝতে পারবেন না। তাহলে আপনাকে এটা ফর্মাল ওয়েতে আপনি ইনকাম আর এক্সপেন্ডিচার দিয়ে আপনাকে প্রফিট এন্ড লসটা বের করতে হবে। আপনারা এতটুকুই করেন। আর তারপরে এখন যেটা আছে সেটা হলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা পরে, আগে আপনারা স্টার্ট আপ আপনাদের বিজনেস শুরু করেন, আপনি এই ইনকাম এক্সপেন্ডিচারটা পর্যন্ত রিসিপ্ট পেমেন্ট করেন। রিসিপ্ট পেমেন্টের পরে আপনি একটু পর্যন্ত আসেন। একটু করতে পারলেই আপনারা পরে যেটা, সেটা খুবই ফর্মাল বিষয়, ফিক্সড অ্যাসেট কতটুকু কিনেছি, আমার ক্যাশ কতটুকু আছে, এটা ব্যালেন্স শিট। এটা আপনি যে কোনো মানে একটু করতে পারলে এটা আপনার আস্তে ধীরে হয়ে যাবে। এটা আপনাকে প্রথমে এখন করার দরকার নেই, আপনি ইনকাম এক্সপেন্ডিচার করে আপনি আপনার ইয়েটা শুরু করেন। যে বিজনেস আছে এই বিজনেসটা আপনি হিসাব মেনটেন করা শুরু করেন, আলাদা আলাদা প্রত্যেকটা খাতের একদম ধরে ধরে আপনি প্রত্যেকটা খাতের আপনি খরচ রাখেন। প্রত্যেকটা খরচের জন্য আপনি ভাউচিং করেন। ভাউচিং জিনিসটা কি? ধরেন আপনি আবার সেই সিঙ্গারা ইয়েতে যাই, সিঙ্গারা খেলেন, আপনি লিখে রাখেন যে সিঙ্গারা বাবদ কত টাকা, এটা একটা ভাউচার, একটা নাম্বার দেন, 1 নাম্বার। তারপর ধরেন একবার রিক্সা গেলেন, রিক্সা করে কাছে পাঠালেন, রিক্সা ভাড়া, যাতায়াত, কনভেন্স, এটা একটা ভাউচার করেন, একটা কাগজের মধ্যে লিখে রাখেন। এগুলি সব গেঁথে 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 রাখেন। এগুলো আপনার সব আপনি শুরু করেন। আপনার যদি যে কাজটা আপনারা করতে চাচ্ছেন ফর্মাল ওয়েতে, আপনি চাচ্ছেন যে আমার বিজনেসটা দাঁড়াক, আমার বিজনেসটা একটা ফ্রুটফুল একটা জায়গায় পৌঁছুক, কিন্তু এর জন্য করতে হলে আপনাকে অবশ্যই আপনাকে হিসাবটা করতে হবে। আপনাকে খুব বড় মাপের হিসাব হওয়ার কোনো কিছু নাই। আপনি রিসিপ্ট পেমেন্ট দিয়ে শুরু করেন, ইনকাম এক্সপেন্ডিচার করেন। একটু করতে পারলে আপনার একদম গ্রোথ আপনার হচ্ছে কিনা, কোন দিকে যাবেন, আপনি যে প্রোডাক্টটা করছেন সে প্রোডাক্টটা আদৌ নিয়ে আপনি যাবেন কিংবা এই প্রোডাক্টটার আপনি ভ্যারাইটিস করবেন কিনা, বিভিন্ন ধরনের আপনার আপনি ডিসিশন নিতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে হিসাব করতে হবে। এখন আমার যেটা হলো মেইন, যে যতটুকু আমার বোঝানোর ইয়ে ছিল, যে আপনারা স্টার্ট করেন একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, একটা ব্যাংক অ্যাকাউন্টে একটা ট্রেড লাইসেন্স করেন, পরে আপনি সকল খরচগুলি আপনি লিপিবদ্ধ করেন। সকল খরচগুলি আপনি লিপিবদ্ধ করলেন। এখন লিপিবদ্ধ যে করলেন, আমি তো বললাম লিপিবদ্ধ করেন। এখন এই লিপিবদ্ধতাটা আপনার ঠিক হয়েছে কিনা সেটা করার জন্য আপনাকে রিসিপ্ট পেমেন্টটা করতে হবে। আর এই রিসিপ্ট পেমেন্টটা করে তারপরে আমি ইনকাম এক্সপেন্ডিচারটা আমি বের করব। এটা হলো আপনার মূল উদ্দেশ্য। হলো আমি প্রথমে বলছিলাম যে আপনাকে লিপিবদ্ধ করেন সবকিছু। মানে আপনি লিপিবদ্ধ করতেছেন, আদৌ যে লিপিবদ্ধ করছেন এর মধ্যে কিছু কি বাদ পড়লো না কিছু কি হলো, ওগুলো বোঝার জন্য আপনাকে এই রিসিপ্ট পেমেন্টটা করতে হবে। রিসিপ্ট পেমেন্টটা করে আপনি ইনকাম এক্সপেন্ডিচারে চলে যান। প্রত্যেকটা খরচের জন্য আপনি আলাদা আলাদা পেজ রাখেন, পেজে আলাদা আলাদা ইয়ে করে আপনি এগুলি সব যোগফল দিয়ে, মাসের যোগফল দিয়ে আপনি একটা রিসিপ্ট পেমেন্ট তৈরি করেন। আরো কোনো কোশ্চেন? আমি তো বলেই গেলাম। কঠিন কিছু মনে হয়েছে আপনাদের? কথা না বললে তো বুঝবো না। কঠিন মনে হয়েছে? না ম্যাম, সবকিছুই বুঝতে পেরেছি। হ্যাঁ, খুবই সোজা। প্রত্যেকটা জিনিস খুবই সোজা। শুধু দরকার হলো আমাদের প্র্যাকটিস আর নিজের ইচ্ছা, আদম্য শক্তি সব ইয়ে করে আমাকে আসলে শুরু করতে হবে। আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নেই। আমি যখন এই তো আমি ধরেন 20-21 বছর যাবে
বিভিন্ন সেশন নিচ্ছি, ট্রেনিং নিচ্ছি। প্রথমে দেখতাম কি কোনো মেয়ে নাই, যে সেশনটা নিচ্ছি সেখানে কোনো মেয়ে নাই। তারপরে আস্তে আস্তে শুরু হলো একজন দুইজন, তারপরে একটা রো হয়, দুইটা মানে দুইটা রো হয়, সামনে মেয়েরা তো সামনে বসে থাকবে, সামনে দুইটা রো হয়। আর আপনাদের এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে এখানে সব মেয়ে, মানে আমার খুবই ভালো লাগে যে এতগুলা মেয়ে একসাথে আমরা কাজ করছি, আমরা আরো এগিয়ে যাব। আমাদের সবকিছু সব আমাদের কাছে মেয়েরা কিন্তু যেটা করে সেটা খুব ভালোভাবে করে, মানে উড়াধুরা ভাবে করে না। আপনারা যখন একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, সবকিছু শুরু করতে চাচ্ছেন, ফর্মালি শুরু করেন, মানে কোনো একটা কিছুতে লিখলাম আর একটা লিখলাম না, এরকম না করে একটা সুন্দর একটা নিয়ম মাফিক আপনারা শুরু করেন। একদম ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একদম ব্যালেন্স শিট পর্যন্ত আপনারা করতে পারবেন। আপনারা ইনকাম এক্সপেন্ডিচার করেন, আর আমি আমার ফোন নাম্বার এবং আমার নাম দিয়ে দিচ্ছি। এনি টাইপ অফ কোশ্চেন, আপনি রিসিভ পেমেন্ট মিলাতে পারছেন না, আপনি আমাকে বলেন যে আপা আমি রিসিভ পেমেন্টটা মিলাতে পারছি না, আপনি ডকুমেন্ট দেন, আমি আপনাকে রিসিভ পেমেন্ট করে দেব। আমি আপনাকে প্রথমবার করে দিলাম, দ্বিতীয়বার আপনি আমারটা দেখে করলেন, তৃতীয়বার আপনার আবার প্রবলেম, আমার কাছে আসলেন, আমি আপনাকে করে দিলাম তৃতীয়বার, তারপরে দেখবেন আপনি নিজেই করতে পারছেন। জাস্ট আপনাদের কি দরকার, আপনাদের দরকার হলে জাস্ট একটু ধরিয়ে দাও। যদি আপনাদেরকে একদম ধরিয়ে দিতে পারি, আমাকে তো কেউ না কেউ ধরিয়ে দিয়েছিল, তারপরে তো আমি শুরু করেছি, এখন আমাকে যে কোনো কোম্পানির অ্যাকাউন্টস দেওয়া হোক আমি করে ফেলতে পারবো ব্যালেন্স শিট করে। সেজন্য আপনাদের এই যে শুরুতে আমি একটু করিয়ে দিই, দেখবেন আপনারা অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছেন, তারপর বিজনেস ওম্যান হয়ে গেছেন, তারপরে আপনাদের ওখানে আমি চাকরি করব, তখন আমি বলবো যে আমি ওদেরকে শুরু করে দিয়েছিলাম রিসিভ পেমেন্ট দিয়ে। তাহলে একটা বড় যদি বিজনেসম্যান হতে চান, আপনার এন্টারপ্রেনিউর যদি হতে চান, তাহলে আপনাকে একদম ফর্মাল ভাবে আপনাকে অ্যাকাউন্টসটা শুরু করতে হবে। এই শুরু করেন, রিসিভ পেমেন্ট দিয়ে শুরু করেন। রিসিভ পেমেন্ট সব বাদ দেন, সবকিছু বাদ দেন, আপনি খালি রিসিভ, এক জায়গায় রিসিভ লেখেন, এক জায়গায় পেমেন্ট লেখেন, আর রিসিভ পেমেন্টটা দুটো যোগ করে দেন, দেখেন যে মিলে কিনা। মিলে বুঝবেন যে আপনার কোনো একটা খরচ আপনার বাদ পড়ে নাই। না মিললে আমার এসব ফর্মালিটিস এর কোনো কিছু দরকার নাই, আপনি একটা কাগজের মধ্যে খালি রিসিভ লেখেন আর একটা কাগজে পেমেন্ট লেখেন। এখন আপনি মাস শেষে রিসিভ আর পেমেন্টের যোগফল মিলান, যদি যোগফল মিলে যায় বাস আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। এখন শুধু আপনি ছোট ছোট খরচ দিয়ে একটা ইনকাম এক্সপেন্ডিচার বের করেন, তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের অনেক গ্রোথ হচ্ছে, আপনারা যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন, এবং আপনারা একজন ভালো এন্টারপ্রেনিউর হতে পেরেছেন, একদম বড় বিজনেসম্যান হয়ে যাবেন। তারপর আমি আপনাদের ওখানে কি করব, চাকরি করব। কারো কোনো কোশ্চেন? ম্যাম, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার এটা কি প্রতি মাসেই করতে হবে নাকি বছরে করতে হবে? এটা সাধারণত করে কি বড় বড় অর্গানাইজেশন গুলো যেটা করে সেটা হলো প্রতি হিসাব বছরে করে। হ্যাঁ, মানে হিসাব বছর সম্বন্ধে আমি একটু আপনাদের আইডিয়া দিই, আপনারা হয়তো জানেন জিনিসটা, তবু আপনাদেরকে একবার বলি। সেটা হলো ধরেন 2019-20, হ্যাঁ 2019-20 শুরু হলো জুলাইয়ের 1/7/2019 থেকে 30/6/2020, মানে একটা বছরে জুলাই মাসে শুরু হয়, তারপরের বছরের জুন মাসে শেষ হয়, জুলাই টু জুন। আপনারা বাজেট দেখেছেন, এই বাজেটটাও করা হয় জুলাই টু জুন। সাধারণত ইনকাম এক্সপেন্ডিচার করে আপনার এই জুনের 30 তারিখে, যে মাসটা শেষ হয় সেই মাসের থেকে। আপনার এত দূরে তো যাওয়ার দরকার না, আপনার প্রতি মাসে মাসে করেন, প্রতি মাসে মাসে মিলে যাবে। যেহেতু আপনারা একদম প্রথমেই শুরু করেছেন, সেহেতু আমি আপনাদেরকে বলেছি প্রতি মাসে মাসে করেন। আর প্রতি মাসে মাসে করতে না চাইলে, আপনি যদি এই পুরো হিসাব বছরে করতে চান, তাহলে ওই যে ডেট দিয়ে আমি যে দেখা দিলাম, ওই ডেট দিয়ে আপনি করতে থাকেন, তারপরে যোগফল দিবেন। আপনি যে কোনো সময় যে কোনো দিনে তো আপনি করতে পারেন রিসিভ পেমেন্ট। একটা নির্দিষ্ট দিনে আপনি 31 ডিসেম্বরে আপনি ক্লোজ করলেন, সবকিছু ক্লোজ করলেন, 31 ডিসেম্বরে সবগুলো যোগ করলেন, ওই যোগফল দিয়ে আপনি একটা রিসিভ পেমেন্ট করলেন। 31 ডিসেম্বরে আপনার হাতে কত টাকা ছিল, এই টাকাটা আপনি নিচে দিয়ে দেখলেন। আর যে মাস থেকে আপনি হিসাবটা শুরু করেছেন, ওই মাসের প্রথম দিকে আপনার কত টাকা ছিল ওটা আপনি বাম সাইডে লিখলেন, বাম আর ডান মিলে গেলেই তো আপনার রিসিভ পেমেন্টটা হয়ে গেল। সাধারণত আপনার একটা বছরে, যেহেতু আপনারা শুরু করছেন সেহেতু আমি আপনাদেরকে বলছি যে আপনারা মাসে মাসে। বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর করেন ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের যদি স্লাইডটা যদি একটু দিতেন তাহলে স্ক্রিনশটটা নিতাম ম্যাম। এই ইনকাম, হ্যাঁ না ইনকাম
হ্যাঁ হ্যাঁ, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ওটা একটু স্লাইডটা একটু দেখালে এটার একটা ছবি তুলতাম। একটু একটু অপেক্ষা করেন ম্যাম। আমি আমার প্রেজেন্টেশনটা আমি আপনাদের যে অর্গানাইজাররা যারা আছে ওদেরকে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিতে পারবেন। তাহলে অনেক ভালো হয় ম্যাম। হ্যাঁ sure. আর কারো কোনো প্রশ্ন থাকলে ম্যাডামকে আমরা করতে পারি। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার মনে হয় কারো প্রশ্ন নেই। ম্যাডাম আপনি কিছু বলতে চান আমাদের পার্টিসিপেন্টদের আর কিছু লাস্ট? আমি বলতে চাই হলো যে আমার তো খুবই ভালো লাগে হ্যাঁ শিওর আমি দিয়ে দিচ্ছি। আমার খুবই ভালো লাগে যে আপনাদের এখানে মানে এতগুলা মেয়ে সবাই যদি ক্যামেরাটা অন থাকতো তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। যাই হোক, সেটা হলো যে আমরা মেয়েরা পারি না যে এমন কোনো কাজ নাই। আমি চাচ্ছি যে আমরা সবাই শুরু করি, আমরা যে সবাই যে যে পারপাসে আমরা বিজনেসটা শুরু করছি, এন্টারপ্রেনার আমরা সবাই, আমি চাচ্ছি যে আমরা সবাই শুরু করি। দেখবেন শুরু করলে আপনি যদি একটা রিসিপ্ট পেমেন্ট না করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না আপনি যে লিখছেন লেখাগুলি আপনার হচ্ছে কিনা। তাহলে যদি আমরা শুরু করি আর যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা আমাকে নক করবেন, আমি একটু ব্যস্ত থাকি, আমি আপনাদের পরে দেখে হলো আমি আপনাদেরকে অবশ্যই অ্যান্সার করব। আপনারা সবাই অবশ্যই আপনারা করেন, আজকে প্রমিস করেন যে আপনারা একটা সিস্টেমেটিক ওয়ে যে যেটা বিজনেস করতে চাচ্ছেন বা যে স্কিল যার যে বিজনেস সেটা সিস্টেমেটিক ওয়েতে আপনারা হিসাবটা করবেন। আমার আশা থাকবে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, ভালো ইনশাআল্লাহ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো ধন্যবাদ। মাচ ম্যাম। আমার নাম হলো কাজী শায়লা শারমিন, আমাকে শায়লা বলেই সবাই ডাকে। আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 0170 একটু ম্যাম 0170963438। থ্যাংক ইউ ম্যাম। আমার ফেসবুকের আইডি হলো কাজী শায়লা শারমিন। আমাকে যদি নক দেন তাহলে আমি অবশ্যই আপনাদের অ্যাকসেপ্ট করব। ধন্যবাদ। আমাদের গত 3টা বুট ক্যাম্পে আমরা ম্যাডামকে পেয়েছিলাম, উনি এসেছিলেন আমাদের এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সেশনটাই উনি সবসময় নেন আমাদের সাথে, এবং যখনই আমরা অ্যাপ্রোচ করেছি আমরা কখনো না শুনিনি তার কাছে। তো ম্যাডাম আমরা অর্গানাইজিং টিম থেকে আপনার কাছে খুবই কৃতজ্ঞ এবং আমরা আশা করব ভবিষ্যতে আমরা থ্যাংক ইউ। আমাকে যখন ডাকবেন ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি ভালো থাকি অবশ্যই আপনাদের সাথে থাকবে। থ্যাংক ইউ। তাহলে আমি লিভ করি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ম্যাম আপনিও ভালো থাকবেন।